সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি পারমিতা হিম। আমাদের আজকের বিষয় কি অবস্থা রাজনীতির, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি, আছেন সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য আমাদের পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, সড়ক অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার অঙ্গীকার। আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জে ও নরসিংদীতে সড়কে লাশ হলো 3 শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন, শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। উন্নয়ন কাজ করতে গিয়ে মানুষের যেন ক্ষতি না হয়, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের কল্যাণে কাজ করছে সরকার। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে জামিন দিলেন হাইকোর্ট। আতঙ্কে স্বজনরা, আপিল করার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করার ঘোষণা, কাল জুমার আজান রাষ্ট্রীয় রেডিও টিভিতে সরাসরি সম্প্রচার। গণজানাজার পরই দাফন করা হবে নিহত 2 বাংলাদেশিকে। কি অবস্থা রাজনীতির, আমাদের আজকের বিষয় ঠিক করেছি। যদিও আজকে আমি কথা বলতে চাই সাম্প্রতিক ঘটনাবলী যদি আমরা একটু লক্ষ্য করি, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, উপজেলা নির্বাচনে ভোটারদের অনীহা, সবকিছু মিলিয়ে রাজনীতি কি জনগণ থেকে দূরে সরে যাচ্ছে কিনা, রাজনীতি কি জনগণের কথা বলছে নাকি রাজনীতি রাজার নীতি হয়ে যাচ্ছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই। আমি প্রথমে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ আপনার কাছে যাব, যেহেতু আপনি ক্ষমতাসীন সরকারের প্রতিনিধি। আপনার কি মনে হয় যে আমরা লুই আর্মস্ট্রং এর যে পার্টিক্রেসি শব্দটা আমরা শুনেছি 1960 সালে তিনি বলেছেন, এবং পার্টিক্রেসির মানে হলো যে যেখানে জনগণ নীরব ভূমিকায় বা দর্শকের ভূমিকায় আছে আর পার্টি একচেটিয়া সবকিছু করছে, আপনার কি মনে হয় যে বাংলাদেশ এখন সেই অবস্থার দিকে যাচ্ছে বা আছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদিও এই ধরনের ক্যাটেগরাইজেশন আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভিশন এবং মিশন এবং অ্যাক্টিভিটি, কোনোটার সাথেই যায় না। আওয়ামী লীগ কাজ করছে সবই, কিন্তু এটা মানুষের উপর চাপিয়ে দিয়ে না, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই কিন্তু আওয়ামী লীগ সব ক্ষেত্রে তাদের একটা আপনি উপস্থিতি বিরাজমান দেখবেন। সেই বাংলাদেশের স্বাধীন হওয়ার আগ থেকে যতগুলো বড় বড় টার্নিং পয়েন্ট এসেছে আমাদের এই জাতির ইতিহাসে, বিশেষ করে দেশভাগের পর থেকে 1947-এর পর থেকে 71 পর্যন্ত, সেই সময় থেকে কিন্তু প্রতিটি বড় বড় ঘটনা যেটা আমাদের দেশের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল, আমাদের জাতির মোড়কে ঘুরিয়ে দিয়েছিল, কারণ তখন তো আর দেশ ছিল না, সবগুলোতেই কিন্তু আওয়ামী লীগকে আপনি দেখবেন সবার আগে। কেউ যদি এই প্রশ্নটা কিন্তু চাইলে 70-এও করতে পারত যে আওয়ামী লীগ কি সবকিছু করছে, মানুষ কি নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিনা, বিষয়টি তা না। বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের মতন 70-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ কিভাবে অংশগ্রহণ করেছে আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু উপজেলা নির্বাচনে আমরা যে ভোটারের অনুপস্থিতি দেখলাম, ভোটারদের অনীহা দেখলাম, যদি সেই বিষয়টা একটু তুলনা করে বলতেন আপনি। দেখুন, হ্যাঁ, আমাদের জাতীয় নির্বাচন থেকে আমাদের স্থানীয় নির্বাচনকে আলাদাভাবে দেখতে হবে। জাতীয় নির্বাচনে কিন্তু আমাদের ভোটারদের উপস্থিতি আমরা দেখেছি। সেই জায়গায় এবারের যে উপজেলা নির্বাচন ছিল, প্রথম ধাপে আমরা দেখলাম 43% ভোটারের উপস্থিতি, এবং এবার দেখলাম আমরা 41%-এর কিছু বেশি দ্বিতীয় পর্যায়ে। এটাকে আপনি কোনোভাবেই আমাদের যে অ্যাভারেজ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতির ক্ষেত্রে তার থেকে আপনি খুব কম বলা যাবে না, কিছুটা কম। এখন এখানে কি আওয়ামী লীগের দায় আপনারা দেখবেন, নাকি যেই দলটির একটি নির্দিষ্ট সংখ্যক সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে তাদের একটা কনশাস পলিসি নির্বাচনে না আসা এবং বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সারাক্ষণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার যে পলিসি, সেটাকে আপনি দায়ী করবেন? আওয়ামী লীগ থেকে তো বারবারই বলা হচ্ছে যে সকল দলের
অংশগ্রহণে আমরা সকল নির্বাচন চাই। কোন দলের অনুপস্থিতি যেটা তারা কনসিয়াসলি পার্টি ফোরামে ডিসিশন নেবেন, এমনকি তাদের শত শত প্রার্থী স্বতন্ত্র হয়ে দাঁড়ানোর পরেও কিন্তু তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই বিষয়টিকে কিন্তু আমি আমাদের আরেক বক্তার উপরেই ছেড়ে দিব যে ওনারা কেন নির্বাচনে আসলেন না, সেটা আমাদের আসলে উত্তর দেওয়ার বিষয় না। আমাদের তরফ থেকে বলাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু কিছুটা দায় আপনি দিচ্ছেন তাদেরকে। কিছুটা না, আমি পুরোপুরি দায় দিচ্ছেন। আচ্ছা, কারণ আমাদের উপজেলা নির্বাচনকে ঘিরে এমন কোন পরিস্থিতি কিন্তু দেশে তৈরি হয়নি যার জন্য একটি দল সম্পূর্ণভাবে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আপনি প্রথমেই যে প্রশ্নটি করেছিলেন যে আওয়ামী লীগ একাই কি সব করছে আর মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিনা, বাংলাদেশের মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করে না। বাংলাদেশের মানুষই যখনই কোনো বিষয়ে আওয়াজ তোলার প্রশ্ন উঠে তখন তারা ঠিকই আওয়াজ তোলে। এর বিভিন্ন ম্যানিফেস্টেশন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক আন্দোলনের মধ্যে দেখতে পাই। সড়ক নিরাপদ নিয়েই যে একটা সোচ্চার ভূমিকা বাংলাদেশের মানুষের, এ থেকে কিন্তু আমাদের সরকার দলীয় যারা তারাও কিন্তু আলাদা না, তারাও কিন্তু বরাবর বলে আসে যে আমরা বাংলাদেশের সড়কগুলোকে আরো নিরাপদ করতে চাই। কিন্তু যারা নির্বাচনে আসছেন না তাদেরকে আপনাদের জিজ্ঞাসা করতে হবে যে এই যে আওয়ামী লীগ একলা কাজ করছে এর মানে হচ্ছে আরেকটি পক্ষ নেই, তারা কেন নেই, এই প্রশ্নটি তাদেরকেই করা উচিত। আমরা তো আমাদের জায়গা ছাড়ছি না, আমরা তো আমাদের জায়গায় টিকে আছি। তাদেরকে আমি অবশ্যই সেই প্রশ্নটা করব, কিন্তু আপনার কাছেও আমি এই প্রশ্নটা করতে চাই যে যদি সরকারও চায়, সরকারের সব শুভাকাঙ্ক্ষীরাও চায় এবং জনগণও চায় নিরাপদ সড়ক, তাহলে কেন নিরাপদ সড়ক আমরা পাচ্ছি না? এখানে বাধাগুলো কোথায়? আমি আসবো আপনার কাছে। আমি সুনীল শুভ রায়ের কাছে একটু আসতে চাই। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ যে কথাগুলো বললেন যে আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে, আপনি কি এর সঙ্গে একমত কিনা? ধন্যবাদ আপনাকে। জানেন আজ আমাদের হোলি উৎসব। আমি এই হোলির শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শক শ্রোতাদের। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। হোলি তো জানেন রঙের খেলা। এই রঙিন অবস্থায় এই রঙের খেলায় এই যে দেশের কালিমাগুলো সব ঢাকা পড়ুক, এটাই প্রত্যাশা করি। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আওয়ামী লীগ যিনি ব্যারিস্টার সাহেব বললেন যে আওয়ামী লীগ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করছে। দেখেন, আপনারা যথেষ্ট উন্নয়ন কাজ করছেন, যেগুলোকে আমরা অস্বীকার করি না, কিন্তু পাশাপাশি মানুষের যে রাজনৈতিক অধিকার, যে আমাদের যে অবস্থাটা এখন যে অবস্থাটা চলছে, আপনাদের দায়ী বলছি না, মানে সরকারকে আমি দায়ী বলছি না। এই যে বন্ধাত্বটা আমাদের কেমন যেন দম বন্ধ করে দিচ্ছে। রাজনীতির অবস্থা, আপনার শিরোনাম আছে রাজনৈতিক অবস্থা, রাজনীতি তো আইসিইউতে চলে গেছে প্রায়। এখন এইখান থেকে কি করে বের হয়ে এসে সচল অবস্থা নিতে পারে? আপনি কি বোঝাচ্ছেন যদি একটু বিস্তারিত? আচ্ছা দেখেন এই দেশে কি কোনো ইস্যু নেই, হওয়ার মতো কোনো ইস্যু নেই? আজকে মানুষ কেন ভোটের ময়দান থেকে বিমুখ হয়ে গেল? ভোটের ময়দান থেকে কেন আজকে সরে যাচ্ছে? এটা একটা রাজনৈতিক বন্ধাত্বের একটা নিদর্শন নয়? কেন সেইটা যাচ্ছে? আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে জাতীয় নির্বাচনে ভোটের উপস্থিতি ছিল, বেশি ছিল, তার সাথে একটু কম হচ্ছে। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনে সবসময় বেশি ভোটারের উপস্থিতি, সবসময় বেশি ভোটারের, জাতীয় নির্বাচনের চাইতে স্থানীয় সরকার নির্বাচনে উপস্থিতিটা বেশি হয়ে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে উল্টোটা, যে ওনার বক্তব্য অনুসারে যে এখান থেকে ওইখান থেকে কিছু একটু কম হচ্ছে। কিছু তো কম না, অনেক 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 বেশি কম হচ্ছে। কারণটা কি? এটা জাতীয় নির্বাচনের একটা প্রভাব অবশ্যই পড়ছে, এবং সেটা আপনারা অস্বীকার করতে পারবেন না। আমাদের সিইসি সাহেব যেটা বললেন যে ইভিএম যদি থাকে তাহলে রাতে ভোট হওয়ার ভীতিটা থাকবে না। তার মানেটা কি? তার মানে তার রাতে ভোট হয়েছে ওনার কথা অনুসারে। আমরা তো সব কথা বলতে পারছি না, সব কথা বলায়ও ভয় আছে। সংসদ বিরোধী দল, আপনারা যদি সব কথা বলতে না পারেন তাহলে রাজনৈতিক বন্ধাত্বের জন্য আপনাদের দায় আছে। মজার বিষয়, সবাই বলে যে আমরা সব কথা তো বলতে পারি না, বলে কিন্তু আবার সব কথা বলে ফেলে। মানে এই ভূমিকাটা দেওয়ার কি দরকার আমি এটা অনেক সময় বুঝতে পারি না। এইজন্য টিভিতে বসেও শুনতে হয়। হ্যাঁ, এই জন্য আমি আমার আলোচনার আমি যেভাবে আমি শুরু করছিলাম সেই দিকেই যাচ্ছি
তো এই যে আপনার শিরোনামের কথাই আমি এসেছি যে রাজনৈতিক বন্ধ্যত্বটা কোথায়, তারপরে আজকে পারি না, আমরা অনেক কিছুই পারছি না, এটাই সত্য কথা। সত্য মানে এখন আগে একটা কথা শুনতাম, নির্ভয়ে সত্য কথা বলেন, এখন নির্ভয়ে বলতে হয় মিথ্যা কথা বলতে হবে যে নির্ভয়ে মিথ্যা কথা বলেন, আমরা নির্ভয়ে আমরা সেটা বলতে পারবো। আজকে এই যে গ্যাস নিয়ে যে গ্যাসের দাম বৃদ্ধির যে ইয়েটা হচ্ছে, সেগুলো নিয়ে হ্যাঁ আমার ব্যর্থতা আছে, আমি তো সেগুলো নিয়ে কথা বলতে পারছি না। আজকে এই যে সড়কে যে প্রতিদিন নিয়ত মৃত্যুর মিছিল, এই মৃত্যুর মিছিল থামছে না, এটা চলছে তো চলছেই। অবশ্য উনিও বলছেন যে আমরাও সেটা আমরা বলি না যে আমরাই শুধু সাফার করছি যা ইয়ে করছি, সবাই এদেশের প্রত্যেকটি জনগণ, প্রত্যেক মানুষ এটা এই যে নিরাপদ সড়কের যে অভাব, সেটা আমরা সবাই ফিল করছি, কিন্তু এগুলো নিয়ে আমরা সেইভাবে কিছু করতে পারছি না। সুনীল শুভরা, আমি আপনার কাছে আবার যখন আসবো আমি জানতে চাইবো যে আপনি যদি এই সমস্যাগুলো আপনি বোধ করেন, জনগণের সঙ্গে আপনি একাত্মতা বোধ করেন, তাহলে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আপনারা কেন জনগণের কথা বলতে পারছেন না? এটাই তো আপনাদের বলার কথা, এই আন্দোলনগুলোই তো আপনাদের করার কথা। আমি সেইটা বলতে পারছি না, সেইটাই তো আমার রাজনৈতিক বন্ধাত্ব। খায়রুল কবির খোকনের কাছে যেতে চাই, এই রাজনৈতিক বন্ধাত্ব যেটি বলছেন সুনীল শুভ রায়, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলছেন ভোটারদের না আসা বা জনগণের যে কম ইন্টারেস্ট দেখানো, এটা আপনাদের কারণে হয়েছে, কারণ আপনারা আসেননি, সমস্ত দায় আপনাদের। আপনার মন্তব্য আমি জানতে চাই। ধন্যবাদ। প্রথমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা অকাতরে আত্মাহুতি দিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এই বিজয়ের মাসে, স্বাধীনতার মাসে। দেখুন, আমাদের যে নির্বাচনী যে ব্যবস্থা, উনি যে কথাগুলো বললেন, আমাদের ব্যারিস্টার সাহেব যে কথাগুলি বললেন, যে সেটার সাথে আমি দ্বিমত পোষণ করছি যে জনগণ উৎসাহ হারিয়ে ফেলেছে নির্বাচনে এবং জনগণ যে বিমুখ হয়েছে রাজনীতির প্রতি, সেটা যার জন্য দায়ী সম্পূর্ণভাবে আমি মনে করি বর্তমানে সরকার, আওয়ামী লীগ সরকার। তারা দলীয়করণ এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যার জন্য এই দেশের জনগণ সেটা তারা লক্ষ্য করেছে যে আপনার যেখানে 2018 সালের 30 ডিসেম্বরের যে 71 জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা তো 30 ডিসেম্বর হয়নি, সেটা হয়েছে 29 ডিসেম্বর রাতে। সেটা আমার কথা নয়, আমার সহকর্মী 14 জনের নেতা আমাদের শুভদাদা, উনিও বলেছেন, এটা বলেছেন যে আগের রাত্রে হয়েছে। এটা নির্বাচন কমিশনার সিএসি তিনি প্রত্যক্ষভাবে বলেছেন, পরোক্ষভাবে নয়। তিনি বলেছেন যে আগে যে ইভিএম হলে আগের রাত্রে ব্যালট বাক্স ভরবে না, এ কথা উনি বলেছেন। এটা তো আমার কথা না, যারা নির্বাচন পরিচালনা করেছেন, যে কথাগুলো আমরা আশঙ্কা করেছিলাম আগের থেকেই। তারপর শুধু তাই নয়, আমরা দেখেছি যে আমাদের যে 14 দলীয় জোটের অন্যতম শরিক সংগঠন যে হাসানুল ইউনুস সাহেব, তাদের একটা সম্মেলন ছিল জাসদে, সম্মেলনে বলা হয়েছে আগের রাত্রে ব্যালট বক্স ভরা হয়েছে, ভোট হয়েছে। তারপরে শুধু তাই নয়, রাশেদ খান বেনম তিনিও বলেছেন, উপজেলা নির্বাচনে বলেছেন আগের রাত্রে না, দিনের বেলাতেই এবার ভোট ডাকাতি হবে উপজেলা নির্বাচন উপলক্ষে, সেই মন্তব্য করেছেন। সেটা প্রতিফলন সেই নির্বাচনে আমরা দেখেছি কিভাবে যে আমাদের প্রায় 80 জন প্রার্থীর উপর বর্বরচিত হামলা করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। এবং সেখানে আমি একজন প্রার্থী ছিলাম নরসিংদী সদর থেকে, সেখানে দেখা যায় যে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে 55টি মামলা দেওয়া হয়েছে এবং আমাকে দীর্ঘ 2.5 মাস কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেখান থেকে আমি নির্বাচনের আগে আমাকে জামিন দেওয়া হয়নি। আমরা দেখেছিলাম যে প্রার্থীদেরকে সেখানে বলা হয়েছিল যে তফসিল ঘোষণার পরে কোনো মামলা হবে না, কোনো গ্রেপ্তার হবে না। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা সাক্ষাৎ করেছিলেন, অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপর আস্থা বিশ্বাস রেখে যে উনি প্রতিশ্রুতি রক্ষা করবেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। এবং সেখানে আমরা দেখেছি কিভাবে নির্মম নিষ্ঠুরভাবে তারা নির্যাতন করেছে। তো তারপরে আমরা বলেছিলাম যে ভোটের মাঠে আমরা শেষ পর্যন্ত আমরা থাকবো, তারা যেন বলতে না পারে। আমরা শেষ পর্যন্ত আমরা ছিলাম, আমরা শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন বর্জন। সেই নির্বাচনে আমরা দেখেছেন যে 70% ভোট আগের দিন রাতে হয়ে গেছে, সেখানে 95% জনগণ সেখানে ভোটাধিকার বঞ্চিত হয়েছে। এটা প্রতিফলন, এটা প্রতিফলন আমরা দেখলাম যে
যে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হলো কদিন আগে, দেখেছেন সেখানে অনেক ভোট কেন্দ্রে সারাদিন ভোট আছে, 1-2টি ভোটও পড়েনি, আবার কোনো কোনো ভোট কেন্দ্রে আবার 98-99% ভোট পড়েছে, সেখানে তারা শিল মেরে রেখেছে। তারপরে আবার ফরহাদ ভাই তো বলছেন উপজেলা আপনারা যেহেতু জাননি নির্বাচনে তাই লোক উপজেলা আসেনি। নির্বাচনে সর্বশেষ দ্বিতীয় ধাপে যেটা লেটেস্ট যে গতকালকে যে রিপোর্ট আমরা দেখতে পেলাম, সেখানে 223 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং সেখানে দেখা যায় যে 5 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত সেই ভোট কেন্দ্রে একজন ভোটারও যায়নি। সেখানে চতুষ্পদ প্রাণী ছাড়া আর 2-1 আইন শৃঙ্খলা বাহিনীর লোক দেখা গেছে, তারা সেখানে ঘুমাচ্ছেন, তারা টেবিলে ঘুমাচ্ছেন, তারা আপনি যা বললেন আমি সেটা বলেই শুরু করেছি যে ভোটারদের অনীহা। কারণ এটা হলো, এটা করা হলো জনগণের যে রাজনৈতিক এটা নীরব প্রতিবাদ, এই ভোট কেন্দ্রে না যাওয়া। জনগণ নিরস্ত্র, তারা তো এই প্রতিবাদ যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ কোথায়? একই ঘটনা ঘটেছে। রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ কোথায়? বিএনপির প্রতিবাদ কোথায়? না, বিএনপির প্রতিবাদ আমরা করছি, আমরা প্রতিদিন আমরা আমাদের সেখানে আমরা তো এখানে সশস্ত্র বিপ্লব করব না, আমরা গণতান্ত্রিক ভাবে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেখানে প্রেস ব্রিফিং করছি, আমরা মিটিং করছি, মানববন্ধন করছি, আমরা সেমিনার করছি, করে আমরা এই যে অনিয়মগুলো হয়েছে, যে সরকারের যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, শুধু প্রেস ব্রিফিং করছি আমরা আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না, তারপরে তো আমরা প্রোগ্রাম করে যাচ্ছি, তারপরে তো মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, নেতৃত্ব প্রতিনিয়ত হচ্ছে। এটা এই যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, যে আমাদের প্রায় 95,000 মামলা হয়েছে, এবং আমাদের 25 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 95,000 মামলা, এবং সেই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, এবং কারাগারে রয়েছে 15,000 নেতাকর্মী, এখনো কারাগারে রয়েছে। আমাদের ফজল হক মিলন, সাবেক সংসদ সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি, এখন হাবিব নবী খান সোহেল, তারপর আমাদের শহীদুল ইসলাম বাবু, আপনাদের অনেক নেতাকর্মীরা পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগের চিঠি পাঠিয়েছেন মহাসচিবকে। আপনারা নিশ্চয়ই তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাও পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। বিএনপি একটি বিশাল সমুদ্র। আমি মনে করি যে 2-1 ব্যক্তি পদত্যাগ করলে কিচ্ছু আসে যায় না, সমুদ্র থেকে 2-1 ফোঁটা জল তুলে নিয়ে সেই সমুদ্রে স্রোত দ্বারা রুদ্ধ হয়ে যায় না। তো আমাদের দল, আমার এত বড় দল, যে দল আমরা 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, জনগণের ম্যান্ডেট নিয়ে পিছনে দরজা দিয়ে আসে নাই, বিনা ভোটে আসে নাই। 2014 সালে 25 জানুয়ারির মধ্যে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আপনি দেখেছেন। সেখানে 40টি দলের মধ্যে মাত্র 12টি দল অংশগ্রহণ করেছে, সমস্ত দল সেখানে নির্বাচন বর্জন করেছে, তারা প্রত্যাখ্যান করেছে, বয়কট করেছে, শুধু বেগম খালেদা জিয়া দল বিএনপি একা করেনি। তো সেই নির্বাচনে আমরা দেখেছি সেই নির্বাচনের চেহারা। তারপরেও আমরা এই নির্বাচনে আমরা দেখেছি যে যে নির্বাচন, যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, যে নির্ভয়ে নির্বিঘ্নে গিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তার জাতীয় সংসদে তার প্রতিনিধি পাঠাবে, সেটা তো সম্ভব হয়নি। কারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হলে তারা জামানত বাজেয়াপ্ত হতো। তারা 7টি আমাদের জাতীয় ঐক্যফ্রন্টকে সহ বিএনপিকে 8টি আসন দেওয়া হয়েছে। সেখানে নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হলে তারা 8টি আসন পেত কিনা আমার সন্দেহ আছে। কারণ তারা ভয় পায়, তারা জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই যে আওয়ামী লীগের মতো একটি পুরানো দল, তারা স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে তাতে অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস তাদের রয়েছে, তাদের গণতান্ত্রিক আন্দোলনে। তো সেই দল আজকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে, একটি অশনি সংখ্যা, যেটা নির্বাচন কমিশন, আমি সবাই বলেছেন যে অশনি সংখ্যা, একটা দলকে নিয়ে যেতে পারে, একটা দল কি গণতন্ত্রকে পরিচালিত করতে পারে? সেই দেশের যারা আরো রাজনৈতিক দল আছে তাদেরও তো দায়িত্ব আছে, তারা সেই দায়িত্ব পালন করছে কিনা? না, সবাই তো লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, আমার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সেই স্বাধীনতা আমি কথা বললে আমার বিরুদ্ধে নির্যাতন, গ্রেফতার, মামলা, হামলা, নির্যাতন। আমি এটা নিয়ে আমি জানতে চাইবো ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আপনার কাছে আমি দর্শকের প্রশ্নটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম জানিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রফিকুল। জি, আমার প্রশ্ন হচ্ছে এটা যে কিছুদিন আগে, মানে আমি ইউটিউবে ভোটের আগে দেখলাম যে ম্যাডাম হচ্ছে রওশন এরশাদ হাসান, ইনি সংসদে বলল যে আমরা কি দল, আমরা তো বাইরের সাংবাদিকের সামনে মানে কথা বলতে পারি না শরমে, যে আমরা বিরোধী দল না সরকারি দল। এটা যদি তারা নিজেরা একটা বিরোধী দলের কনফিউশন ভিতরে থাকে, তাহলে আমরা সাধারণ পাবলিক কোথায় থাকবো বলেন? আর এই যে একটু আগে যে বিএনপি এই যে স্যার বললো যে 90% ভোট হচ্ছে রাতে হয়ে যায়, তো এটা যে সুইকিজি কি বিরোধী দলই দেখে না সরকারি দলেরা দেখে? এটা পুরা দেশ দেখতেছে, ইউটিউব চ্যানেল দেখতেছে, ফেসবুকে প্রকাশ হচ্ছে, শুধু এটা কি সরকারি দলই দেখতেছে না বিরোধী দলই দেখতেছে? সরকারি দল কি এটা কি দেখে না এগুলা?
প্রশ্নের একটা অংশ তো আমারই উত্তর হ্যাঁ, দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে সুনীল দা, আমার মনে হয় আপনিই দিন। জাতীয় পার্টি রওশনের সাথের কথা তিনি বলেছেন যে আপনারা কি বিরোধী দল না কি দল, এটা আসলে আগের সংসদে, দশম জাতীয় সংসদে এই কথাটা তিনি আচ্ছা। বলেছিলেন। এই দর্শকের এই প্রশ্ন যথার্থ, এবং আমি বেশ কয়েকবার আসছি এখানে এবং এই বিষয়ে আমিও বক্তব্য রেখেছি। এবার সে সংসদে সেই অবস্থা নেই। অবশ্যই আমাদের কিছুটা বিব্রত হতে হয়েছে, শুধু আমরা নই, সরকারে যারা ছিলেন তাদেরও বিব্রত হতে হয়েছে এই বিষয়ে। তবে 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, বিএনপির মতো একটি বড় দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তারপরে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি কারণে সেখানে একটা ঐক্যমতের মতো একটি সরকার তখন গঠন করতে হয়েছিল। সেখানে বিরোধী দলে থাকলেও আমাদের 3জন সদস্য, 3জন পার্লামেন্ট মেম্বার মন্ত্রিত্ব গ্রহণ করেছেন। গ্রহণ করে কিন্তু একটা বিষয় তখন এই হয়েছে যে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে কিন্তু দেশ তখন পরিচালিত হয়েছে। এইটা আর হয়েছে সেই পরিস্থিতি, সেই সময়ের প্রেক্ষাপটে ওইটি প্রয়োজন ছিল বলে এটি করা হয়েছে। পরবর্তীতে আর তা হয়নি। তারপরে এবার ধরেন যেভাবে নির্বাচন হোক না কেন, নির্বাচনটি একটি এবার প্রথমবারের মতন একটি দলীয় সরকারের অধীনে একটি প্রধান সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনটা নিয়ে দেশবাসীর অনেক প্রত্যাশা ছিল যে একটা সুষ্ঠু, অবাধ, সুন্দর নির্বাচন হোক। যাই হোক, সেই প্রত্যাশা যখন প্রয়োজন, সেই প্রত্যাশা অবশ্যই আমি বলবো যে সেটা সেই প্রত্যাশা অনুসারে ফল আর আমাদের জন্য আসেনি। তবে একটি অবস্থায় আসছে যে এখন জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের অবস্থানে আছে। এখন দেখতে হবে আগামী একটি মাত্র সংসদ চলে গেল, সংসদের একটি মাত্র অধিবেশন চলে গেল, সামনে আরো সময় আছে। দেখুন জাতীয় পার্টি সে সময় কি ভূমিকা পালন করে। আমি শুধুমাত্র দর্শকের প্রশ্নের উত্তরটা দিলাম, বাকি বিষয়টা আমি একটু ব্যারিস্টার শাহ আলী ফরহাদ আপনার কাছে যেতে চাই। নানান ধরনের ফেসবুকে আমাদের মন্তব্য আসছে দর্শকদের। আমি একটা কমন প্রশ্ন যদি বলি, যে মুদি নামে একজন মন্তব্য করেছেন, কোন দেশে প্রশাসন সরকারের পক্ষে কাজ করে না, জনগণের পক্ষে কাজ করে, আর বাংলাদেশে প্রশাসন সরকারের পক্ষে কাজ করে টাকার বিনিময়ে। জনগণের মধ্যে এই ধরনের যদি অনুভূতি হয় বা মনে হয় যে প্রশাসন তাদের পক্ষে না, প্রশাসন কোনো বিশেষ দলের পক্ষে কাজ করে, এটা কি রাজনৈতিক দলগুলোর জন্য শুভ লক্ষণ কিনা? এই যে সরকারের কথা বলেছেন, কেন তো আমার মনে হয় একদম বেসিক ফান্ডামেন্টাল যে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছে আমাদের দর্শকের, সেটি হচ্ছে যে প্রশাসন তো সরকারেরই অংশ, সরকার তো জনগণের। সরকার যে কাজটি করবে সেই কাজটি করার ম্যান্ডেট তো তারা মানুষের কাছ থেকেই পায়। তো এখানে আসলে প্রশাসন, সরকার এবং মানুষকে আলাদা করে কেমনে দেখবো আমি ঠিক বুঝতে পারছি না। হতে পারে যে আপনি বলতে পারেন যে রাষ্ট্র আর সরকার, এই বিষয়গুলো আসলে একটু ক্লারিফিকেশন দরকার। উনি হয়তো তাই বলতে চেয়েছেন, সবাই তো রাজনৈতিক টার্ম হয়তো সেভাবে বোঝে না, তবে প্রশাসন নিশ্চয়ই জনগণের পক্ষে কাজ করবে। হ্যাঁ, সারা পৃথিবীতেই একটা পার্টি যখন ক্ষমতায় থাকে, সেই পার্টির একটা আদর্শ থাকবে, একটা আইডিওলজি থাকবে। তখন ওই দেশের সব ইনস্টিটিউশনস না হলেও বেশিরভাগ ইনস্টিটিউশনস এর মধ্যে সেই আইডিওলজিটার ইনফিউশনটা দরকার। আমরা সব কথার এক্সাম্পল টানি যে দেশগুলো, সেগুলোর দিকে যদি আপনি একটু তাকান, আমেরিকায় সুপ্রিম কোর্টে জাস্টিস কে হবে সেটা নির্ধারিত হয় কোন দল ক্ষমতায় আছে সেই দলের আইডিওলজির উপরে। রিপাবলিকানরা যদি কংগ্রেস কন্ট্রোল করে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেনেট দুটাই কন্ট্রোল করে, তাহলে সুপ্রিম কোর্টে এমন কোন জাজি যাবে যার ভিউজ কনজারভেটিভ। ঠিক সেভাবেই যদি ডেমোক্র্যাটরা কন্ট্রোল করে, তাহলে দেখা যায় লিবারেল মাইন্ডেড কোন একজন সুপ্রিম কোর্ট জাজ হচ্ছে। কারণ আদর্শের জায়গায় একটি রাজনৈতিক দল, কিন্তু আমেরিকায় কি এটা সম্ভব যে একই আইন এক একজনের জন্য এক এক রকম? ধরেন দুর্নীতির দায়ে খালেদা জিয়া জেলে থাকবে আর এরশাদ বাইরে থাকবে, বছরের পর বছর তার মামলা ঝুলতে থাকবে। এরশাদ সাহেব তো জেল খেটেছেন। আচ্ছা, এখন এটা আমরা ভুলে গেলে কিন্তু চলবে না। এখন কিংবা নাজমুল হুদার কথাও যদি বলি, আমাদের আদালত কর্তৃক আপনার উদাহরণটার মধ্যে একটু ভুল আছে। আমার যেটা বলার, আপনার উদাহরণটা ঠিক মতন হয়নি। এরশাদ সাহেব কিন্তু জেল খেটেছেন দুর্নীতির দায়ে, হ্যাঁ, এবং জেল খেটেছেন দুর্নীতির মামলা চলাকালীন, দুর্নীতির মামলায় চলাকালীন অবস্থায়, কিন্তু এবং দুর্নীতির মামলায় জেল খেটেছেন, দুর্নীতির দায়ে আমাকে একটু বলতে হবে, কারণ আমরা শুরু করেছি যে টপিক থেকে, সেটা থেকে আমরা আবার ঘুরে ফিরে খুব মাইক্রো ইস্যুস গুলোতে চলে যাচ্ছি।
প্রথমত যে বিষয়টা আমার মাথায় রাখতে হবে, আমি 2-3টা বিষয় আগে একটু বলে নিই, এগুলো পরে বলার সুযোগ আমি পাবো না। ইভিএম এর কথাটা বারবার আসছে সিইসি রেফারেন্স দিয়ে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাপোর্টার তো একমাত্র আওয়ামী লীগই জোরালো ভাবে ছিল, বিএনপি তো তখন ইভিএম এর সম্পূর্ণ বিপরীত কথা বলছিল। ইভিএম সারা দেশব্যাপী গত নির্বাচনে ব্যবহার করা যায়নি তো বিএনপির প্রবল প্রতিবাদের মুখেই। কারণ আমাদের নির্বাচন কমিশন বলেছিলেন যে একটি মেজর পলিটিক্যাল দল বা অ্যালায়েন্স যদি এটা না চায় আমরা সেটা করব না। ইলেকশন কমিশনেরও তো প্ল্যান ছিল যে আমরা 300টি আসনেই, সংসদীয় 300টি আসনে আমরা ডিরেক্ট ভোটের ক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করব। আওয়ামী লীগ তো বরাবরই এটার পক্ষে ছিল। আজকে আবার ইভিএম এর প্রশ্ন কোত্থেকে আসছে? আর সিইসি যে বিষয়টি বলছে এটাকে তো আমরা কমপ্লিটলি মিসরিপ্রেজেন্ট এন্ড মিসকোট করছি। সিইসি তো বলেননি যেটা 30 তারিখের ডিসেম্বরে রাতে ভোট হয়েছে দেখে আমাদের সামনের দিকে ইভিএম ব্যবহার করতে হবে। উনি বলেছেন যে রাতে ভোট দেওয়ার মতন কোনো ইরেগুলারিটি, এই ধরনের ইরেগুলারিটি অ্যাভয়েড করার জন্য কথা বলা তো অবশ্যই জনগণকে এক ধরনের নির্বাচন কমিশন নির্বাচনের প্রতি এক আমরা ধরনের কি কেউ এখন পর্যন্ত সন্দেহের আওয়ামী লীগ সৃষ্টি থেকে আপনি করে। এই কথা শুনেছেন যে আমাদের গত 30 নির্বাচনের যে গত 30 ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল সেখানে একটিও অনিয়মের ঘটনা ঘটেনি? তাহলে 22টা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত কেমনে হলো? আমি যেই জায়গা থেকে আমার যেই নেটিভ ভিলেজ ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল, সেখানে তো আপনার রিভোটিং হলো কেন্দ্রে এবং বিএনপি সেখানে জিতলো। তো ইরেগুলারিটি যেগুলো হয়েছে সেগুলো তো অ্যাড্রেস করা হয়েছে। আমরা তো এরকম আউট অফ দ্য ব্লু কিছু নাম্বারস ইনভেন্ট করলে হবে না। কেউ বলছে 90% ভোট কাস্ট হয়ে গেছে, কোত্থেকে পেলেন এই হিসাব? রাতের বেলা 90% ভোট হয়ে গেছে, আপনাদের জিজ্ঞেস করতে হবে যে এই নাম্বারটা আমরা কোথা থেকে পেলাম। এই নাম্বারটা না না, এই নাম্বারটা আমি এটা আপনাকে জিজ্ঞেস করব না। না ফারাদ ভাই, আমি তো জিজ্ঞেস করতে চাই, ওনার কাছে আসেন না, নানান ধরনের আমার তথ্য কথাটা আমরা শেষ শুনি। করিনি। এই যে 90% এর মতন ওনাদের কিন্তু হাওয়ায় খালি নাম্বারস উঠতে থাকে, যার জন্য আপনি আমাকে যে মামলা নিয়ে কথা জিজ্ঞেস করার কথা বলছিলেন, যদি যে মামলার সংখ্যাটা বললো, কত লাখ মামলা বললেন আর কত হাজার জেলে আছে এবং 25 লক্ষ অ্যাকিউজড আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো হয়েছে। লিস্ট দিতে বললে 900 লিস্ট দেয় প্রধানমন্ত্রীর কাছে, যে 900 মামলার লিস্ট দিল তারা। প্রধানমন্ত্রী গণভবনের বৈঠকের পরে যখন বলল আমাদেরকে তালিকা দেন, তালিকা দিল 900। তারপরে নেমে ইলেকশন কমিশনের ক্ষেত্রে আসলো 600 কত তালিকার ভিত্তিতে পরে সব হাজার হাজার লক্ষ সংখ্যাগুলো আমরা টেলিভিশনে শুনতেছি, বাট আসলেই যখন অথরিটির কাছে তালিকা দেওয়ার কথা বলা হয় 600 থেকে 900-র বেশি মামলা হয় না। মানুষই তো 1000 মারছেন ওনারা 2013 থেকে পর্যন্ত। যত মানুষ তাদের হাতে মারা গেছে তাদের থেকে মামলা সংখ্যা কম। তথ্যগুলো আসলে কিসের ভিত্তিতে? আপনাদের এই ক বছরে আপনি যে কথাটি বললেন আর কি, যে আমি একটা করে আসি, যে প্রথম আসি যে ইভিএম কথার কথা বলছি। ইভিএম আমরা বিরোধিতা করেছি, ইভিএম তো বিরোধিতা করবো। ইভিএম তো পুরো পৃথিবী থেকে বর্জন করা হচ্ছে, শুধু আমাদের বাংলাদেশ, ভারতে ইভিএম এর জন্য 2 জনকে জীবন দিতে হয়েছে এবং সেখানে দেখেছেন যে ওটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। ইভিএম হলো ভোট চুরির মেশিন, কারণ এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা প্রমাণ করেছে যে ডিভাইস দিয়ে, কোড নাম্বার দিয়ে সেখানে তারা মুহূর্তের মধ্যে সেখানে তারা রেজাল্ট চেঞ্জ করতে পারবে এবং ভোটার কিন্তু জানবে না যে কাকে ভোট দিল সে। এটা পুরো পৃথিবী থেকে বঞ্চন করা হচ্ছে। আপনি জানেন যে জার্মানের মতো একজন উন্নত প্রযুক্তি দেশ, সেখানে তারা সবার আগে সেটা বর্জন করেছে। এখন তারা এখানে ম্যানুয়াল পদ্ধতিতে করছে। আপনার সুইজারল্যান্ডে হয়েছে। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশই এখন ইভিএম যেহেতু ত্রুটিপূর্ণ, এটা পরীক্ষিত। তাহলে তো নির্বাচন কমিশনের কথাকে আপনারা সিরিয়াসলি নিতে পারেন না। নির্বাচন কমিশন কারণ ইভিএম না, এটি নিশ্চয়ই কারণ তারা ইভিএম হলে আরেকটাতে আগের রাতে ব্যালট বক্স ভরবে না, যেটা বলছেন সিসি আমাদের নুরুল হুদা সাহেব যেটা বলছেন, তার মানে যে গত নির্বাচনগুলি যে হয়েছে আগের রাতে যে প্রশাসনের সহযোগিতায় তারা ব্যালট বক্সে ভরে রেখেছে, সেটা উনি অপকটে তিনি অপ্রিয় সত্য কথা, ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক এমনই ভাবে নিজের অজান্তেই তিনি সেখানে স্লিপ অফ টাং হতে পারে সত্য কথাটি তিনি প্রকাশ করেছেন। তো সেটা তো আমরা দেখেছি, জনগণ ভোট দিতে পারেনি। ভোট শেষ হয়ে গেছে সকাল 10টার মধ্যে শেষ, জনগণ ভোট দিতে পারেনি, কি বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এটা আমার কথা নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিবেদন বেরিয়েছে সেটা বলছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। সেখানে কিন্তু একটা সুস্পষ্টভাবে মানে এই সরকারের সমালোচনা করেছে, যে কঠোর নিয়ন্ত্রণে গণমাধ্যম, বিচার বিভাগ লাগাম সরকারের হাতে এবং সিংহভাগ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা সর্বশেষ যে মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মানবাধিকার যে অবস্থান, সেখান থেকে তারা সেই বক্তব্যটা তারা দিয়েছেন। সেটা আমার কথা না। আপনি জানেন আল জাজিরা বলেন, আপনারা CNN বলেন, BBC বলেন, তারপরে নিউ ইয়র্ক টাইমস বলেন, গার্ডিয়ান বলেন, সমস্ত পত্রিকা এসছে যে এই যে 30শে ডিসেম্বরের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়নি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, বঞ্চিত হয়েছে। তো এইগুলো তো মানে আমার কথা নয়, এগুলো তো প্রমাণিত হয়েছে। এবং বর্তমান সরকার যারা 14 দলীয় জোটে তারাও বলছেন এই কথা, আমাদের বক্তব্যের সাথে তারা একমত পোষণ করেছেন। যার কারণে বেগম খালেদা জিয়া যা 2014 সালে নির্বাচন বর্জন করেছেন, তারা সত্যতা প্রমাণ হলো যে দলীয় সরকারের অধীনে বা আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না তিনি বুঝতে পেরেছিলেন, তাই তিনি নির্বাচন বয়কট করেছিলেন। তারা বলছিলেন যে আমরা সেই নির্বাচন আমরা সহযোগিতা করিনি, আমরা ট্রেন্ড ফেল করেছি। কিন্তু এবার এটা প্রমাণ হয়েছে যে বেগম খালেদা জিয়া যে অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী, সেটা প্রমাণ করেছেন যে দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ হয় না, সেখানে ভোট চুরি হয়, আগের রাত্রে ভোট হয় এবং তারা জনগণ ভোটাধিকার, তার প্রমাণ হয়েছে উপজেলা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন, এবং সেখানে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না, সেখানে মানুষ প্রত্যাখ্যান করছে। 90% ভোট রাতে পড়েছে, যেটা জানতে চাই। না, 90% আমি বলি না, আমি বলি না, প্রায় 70% ভোট পড়েছে আগের দিন রাতে। এটা কি আপনারা কোনো জরিপ করেছেন? না, জরিপ এটা পত্রপত্রিকায় এসছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, যারা বিভিন্ন টিআইবি রিপোর্টে বলেছে যে তারা যে দৈব চয়নের বাদে 50টি আসনের মধ্যে 46টি কেন্দ্রে তারা সেখানে দেখেছে, সেখানে প্রতিবেদন করেছে, গবেষণা করে দেখেছে যে সবগুলিতে লেভেল প্লেইং ফিল্ড অনুপস্থিত ছিল এবং সেখানে ভোট কারচুপি, ভোট ডাকাতি এবং আগের রাতে ব্যালট বক্স ভর্তি করা সমস্ত অভিযোগ পেয়েছে। 50টি আসনের মধ্যে যদি 47টি কেন্দ্রে যদি এই অনিয়ম হয়ে থাকে, তাহলে তো সারা বাংলাদেশে একই হয়েছে, একই চিত্র ঘটনা করেছে। টিআইবি রিপোর্ট, এটা টিআইবি রিপোর্ট তো সেখানে তার বোল্ড রিপোর্ট দেওয়ার কথা না। ইন্টারন্যাশনালি আমরা দেখলাম যে সেখানে যে পর্যবেক্ষক আসার কথা, তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, তাদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা তারা আসতে পারেননি, তাদের ভিসা দেওয়া হয়নি। এটা অবাক কাণ্ড। তার মানে বোঝা যাচ্ছে যে সরকার যে প্রি প্ল্যান করে, যে একটা মাস্টার প্ল্যান করে তারা যে একটা পাতানো সাজানো একটা নীল নকশা নির্বাচন করেছেন, এটা তো সর্বজন স্বীকৃত, এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। এটা তো আমার নতুন করে আমার বলতে চাই না, এটা তো দৃশ্যমান আমরা দেখছি। এই যে নির্বাচন কমিশনের এবং বর্তমান যে অবস্থা, নির্বাচনের মানুষের যে ভোটাধিকার, আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আমার ভোট আমি দিব যাকে খুশি থাকবো, সেই ভোট যখন মানুষ দিতে পারে না, এটা গণতন্ত্রের হলো একটা মৌলিক বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা দিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকার নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, কথা বললে আমাদের মামলা হামলা নির্যাতন হচ্ছে। বেগম খালেদা জিয়া বিনা মামলায় বিনা অপরাধে রাজনৈতিক কারণে প্রতিহিংসার কারণে তিনি আজকে কারাগারে আছেন, তিনি সুচিকিৎসাও পাচ্ছেন না। ওনাকে আজকে 3 মাস যাবৎ মেডিকেল রিপোর্ট চেক আপ অনুযায়ী তার চেক আপ হচ্ছে না এবং তিনি তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না। কিন্তু অনেকের তো আমরা জানি যে এই সরকার একজন 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য তিনি এত লড়াই করেছেন দীর্ঘ 9 বছর এবং তিনি সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছেন। আজকে তার মতো ব্যক্তি কারাগারে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তারা তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপিরও কিছুটা ব্যর্থতা আছে কিনা, দাবি আদায় ব্যর্থ হচ্ছে কিনা, বিএনপি আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে কিনা, আমি এই প্রশ্নটা নিয়ে আসব আপনার কাছে। আমরা সফল সময়ের পরীক্ষায় আমরা প্রমাণ হবে কি? প্রমাণ হবে জনগণের ভোটাধিকারের মাধ্যমে। এখন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হোক, নির্দলীয় নিরপেক্ষ সরকার যেটা আমরা বলেছিলাম, সেই নির্বাচনের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দল জিতবে সেটা আমাদের জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সমস্ত দল আমরা তাদেরকে বরণ করে নিব। দর্শক, আপনার নাম জানিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমির হোসেন পণ্ডিত, লক্ষ্মীপুর থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে দলীয় নির্বাচন প্রতীকের কারণেই আমার মনে হয় এই স্থানীয় নির্বাচনগুলোতে ভোটার সংখ্যা খুবই কম পড়তেছে। সম্মানিত আলোচকদের মতামতটা জানতাম আমার। জি, আমার মনে হয় যে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ প্রথমেই বলেছেন, শুনে শুভ রায় আপনি বলুন যদি বলতে চান। না, এই বিষয়ে আমি বলার আগে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন কিনা, আমি সেই বিষয়ে, কারণ আপনার উদাহরণটি অনেক চলে গেছে, আপনি উদাহরণটা দিয়েছে যে একই আইনে খালেদা জিয়া জেলে থাকবে আর দুর্নীতিতে খালেদা জিয়া জেলে থাকবে, হুসেইন মোহাম্মদ এরশাদ বাইরে থাকবে। এই যে আপনার এই যে দৃষ্টান্তটা দেখালেন, এটা সঠিক নয়, সেইটার কথাই আমি বলছি। হুসেইন মোহাম্মদ এরশাদ জেল ক্ষমতা ছেড়ে দেওয়ার পর এক নাগারে 6 বছর জেল খেটেছেন, কিন্তু সাজা পেয়ে নয়, আটক অবস্থায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে 42টি মামলা দায়ের করা হয়েছে।
42টা মাত্র। সেই 42টা মামলায় সবগুলো লোয়ার কোর্টে কিভাবে বিচার হয় তো মানে আমি সে ব্যাপারে মন্তব্য করব না। লোয়ার কোর্টে কিছু কিছু মামলায় তারা সাজা দিয়েছে, হাইকোর্টে এসে উচ্চ আদালতে গেছে, সবগুলোতে বেকসুর খালাস হয়ে গেছে। একটি মামলায় উনি ঝুলছেন, সেই মামলাটি কি মঞ্জুর হত্যা মামলা। মঞ্জুর হত্যা মানে জেনারেল জিয়ার হত্যাকারীর হত্যাকাণ্ডের নিয়ে যে মামলাটা 14 বছর হত্যাকাণ্ডের 14 বছর পরে মামলা হয়েছে। মামলার পরে সেই মামলার এখনো চলছে মনে হয় আরো প্রায় 14 মানে আরো 3-14 বলতে গেলে চলছে। তো চলছে 12 বার বিচারক বদল হয়েছে। এর রায় হবে ঠিক সেই সময় করতে করতে আজকে পর্যন্ত সেই মামলাটি ঝুলছে এবং উনি জামিনে আছে 24 বছর প্রায় 24 বছর মামলাটা এই জন্য এটা আইনের প্রতি বা আদালতের প্রতি কোন ধরনের প্রশ্নের সঞ্চার করে জনগণের মনে এটা প্রশ্নে সঞ্চার করে কিনা এটা দর্শকের উপর ছেড়ে দেন, তাদের মনে কি হয়। আমার কাছে আমার দুই পাশে দুইজন মহাবিজ্ঞ আলোচক, মহাবিল বলে আবার ওনারাও কিছু মাইন্ড করতে পারে না, এটা করেন না, বলছে ওনারাও বিজ্ঞ, হ্যাঁ অভিজ্ঞ। আরে উনি তো একজন ব্যারিস্টার, উনিই বলুন যে একটি মামলা যদি 24 বছর ধরে চলে এবং 12 বার যদি বিচারক বদল হয়, সেই বিচারটা কেমন ধরনের বিচার হচ্ছে, এটা তার মানে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আপনিও তুলছেন। বিচার ব্যবস্থা প্রশ্ন ওনরা তোলেন কিনা ওনরাই বলুক, আমার উপরে ছেড়ে দিয়ে না, যে এটা তো আমি ভুক্তভোগী, আমার উপর ছেড়ে না দিয়ে দর্শকদের উপর ছেড়ে দিন, তারপরে আমার বিজ্ঞ আলোচকের উপর ছেড়ে দিন যে এটা প্রশ্নের উদ্বেগ ঘটায় কিনা। আর এই যে উপজেলা নির্বাচন আবার বলার সুযোগ আসে কিনা, আমরাও বলি যে এই যেহেতু 14 একটা জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হবার পরে সেখানে যাই হোক না কেন মানে যে তিক্ত অভিজ্ঞতা যেটা অর্জন করেছে, তারপর আরেকটি দলীয় প্রতীকের যে নির্বাচন, যে এটা জাতীয় মানে স্থানীয় সরকার নির্বাচনে কিছুটা অনীহাত সৃষ্টি হয়েছেই। এবং এই আমি ব্যক্তিগতভাবে আমার দল কি মনে করে, আমি সেজন্য সেটা আমি দলীয়ভাবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এগুলো মানে দলীয় প্রতীকে না হওয়াই ভালো। তবে অনেক গণতান্ত্রিক প্রতিবেশী ভারতে স্থানীয় সরকার একেবারে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কিন্তু সেখানে দলীয় সরকারের অধীনে এই মানে দলীয় প্রতীকের অধীনে নির্বাচন হয়। তা আমাদের দেশে সেই কালচারটা মনে হয় এখনো গড়ে ওঠেনি, এবং যতদিন পর্যন্ত এই মানুষের ভোটাধিকার একেবারে সঠিকভাবে প্রয়োগের সুযোগ না আসবে ততদিন এই প্রশ্ন আমি এটা একটু বাকি দুজনের মন্তব্য শুনবো। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ যদি একটু বলতেন সংক্ষেপে কোন বিষয়টি, এই যে দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনের বিষয়। দলীয় প্রতীক না থাকলে ভোটার উপস্থিতি বাড়তো কিনা বা ভোটটাকে আরো সুন্দরভাবে করা যেত কিনা, এটা নিয়ে অবশ্যই ভেবে দেখা যেতে পারে। এটা কিন্তু কোনো ক্লিয়ার কাট আনসার নেই আমাদের কাছে, এমন কোনো রিসার্চ ফাইন্ডিং নেই যে বাস্তবতা না। এটা এবার মনে করেন যখন মার্কা ছিল না তখনও কিন্তু এলাকার স্থানীয় লোকজন জানতো যে কোন ক্যান্ডিডেটটি বিএনপি সমর্থিত এবং কোন ক্যান্ডিডেটটি আওয়ামী লীগ সমর্থিত বা জাতীয় পার্টি সমর্থিত। মানে এইটা একদম পরিষ্কারভাবে বলা যাবে না যে এটা না থাকলে এরকম হতো বা থাকলে এরকম হচ্ছে। এটা নিয়ে ভেবে দেখা যেতে পারে, এটা নিয়ে আসলে সাউন্ড আর কি রিসার্চের প্রয়োজন আছে এই বিষয়ে কোনো ক্লিয়ার আনসার দেওয়ার ব্যাপারে। এখন একটা বিষয় সত্যি যে যেখানে আপনি দলীয় প্রতীক নিয়ে কোনো নির্বাচন আয়োজন করবেন সেখানে সংঘাত হওয়া বা একটু সংঘর্ষ হওয়ার চান্সটা কিন্তু একটু বেড়ে যায়। তো এর বাইরে আসলে আমার এমন কোনো জ্ঞান এই বিষয়টির উপরে নেই যে আমি এখনই বলে দিতে পারবো যে মার্কা ছাড়া হলে হয়তো ভালো হতো। তো এই খোকন ভাই যে কথাগুলো বলছিলেন দুই একটি বিষয় যদি একটু বলতে পারতাম। উনি বলছেন যে আমাদের নির্বাচনে যে জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের কারণে। কথাটি একদম ভুল। প্রমাণিত হতে পারে একমাত্র আমাদের আদালতে, এবং ওনারা কিন্তু আমাদের আদালতের শরণাপন্ন হয়েছেন। ওরা নির্বাচন ট্রাইব্যুনালে ওনারা মামলা করেছেন, আমাদের এখন মামলাগুলা বিচার কাজ শেষ হওয়ার পরে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু ওনারা যদি বলেন যে প্রমাণিত হয়ে গেছে, কথাটা কিন্তু একদম ভুল। আমার মনে হয় উনি এটা অনিচ্ছাকৃতভাবে এই ভুলটা করেছেন। আরেকটি বিষয় যেটি উনি বললেন যে টিআইবি রিপোর্ট থেকে, টিআইবি রিপোর্টটা আমাদের এখানে একটি মানে নির্বাচনী পর্যবেক্ষকদের রিপোর্ট হিসাবে তুলে উপস্থাপন করাটা কিন্তু এক ধরনের আমি মনে করি যে মিসরিপ্রেজেন্টেশন হয়ে যায় মানুষের সাথে। টিআইবি কিন্তু নিজেই বলেছে, টিআইবির এক্সিকিউটিভ ডাইরেক্টর সুলতানা কামাল আপা উনি কিন্তু টিভিতে এসে খুব সুন্দরভাবে বলেছেন যে ওনারা কিন্তু কোনো কেন্দ্রে উপস্থিত ছিলেন না, ওনারা
বিভিন্ন দলের যারা প্রার্থী তাদের সাথে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছেন। এখন ওনাদের কথা হয়েছে আমাদের এই নির্বাচনে যাদের একদম মানে ব্যাপকভাবে যাদের পরাজয় হয়েছে তাদের দলের ক্যান্ডিডেটদের সাথে উনি কথা বলে যদি রিপোর্ট করেন, যে ক্যান্ডিডেট হেরে গেছেন সে তো তার হারার পিছনে একটা কারণ খুঁজবেনি। তো এটাকে আমরা ঠিক একটা অবজারভেশন রিপোর্ট বলতে পারি না। এর জন্য অবজারভেশন রিপোর্ট আকারে এটাকে পেশ করা আমি মনে করি এক ধরনের মিসরিপ্রেজেন্টেশন। অবজারভারদের মূর্তির মতন দাঁড়িয়ে থাকার যে কথাটি বলেছেন, যেটা নিয়ে বলতে বলতে এখন একদম মোটামুটি ত্যক্ত বিরক্ত হয়ে গেছি, এই কথাটি তো উনি একদম ভুল একটা কথাও বলেননি। আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে কোড অফ কন্ডাক্ট ফর ইলেকশন অবজারভেশন, সেটা যদি আপনি এখন অনলাইনে বের করে আমাদের দর্শকদেরকে পড়ে শোনান, সেখানে আপনি দেখবেন যে অবজারভারদের কথা বলে আছে দে উইল স্ট্যান্ড, অবজার্ভ, কম্পাইল দেয়ার রিপোর্ট। ভাষাটা হচ্ছে এটা, তারা দেখবেন, তারা কোনো কথা বলবেন না, তারা তাদের ফাইন্ডিংস গুলো রেকর্ড করবেন, করে সব রেকর্ডগুলো একসাথে করে একটা রিপোর্ট আকারে কম্পাইল করে জনগণের সামনে তুলে ধরবেন। মিডিয়ার সামনে কথা বলা, মিডিয়ার সামনে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো, সব কিন্তু আমাদের কোড অফ কন্ডাক্টে মানা করা আছে। এবং আমাদের এই কোড অফ কন্ডাক্ট, এই ইউরোপিয়ান ইউনিয়নের কোড অফ কন্ডাক্টের সাথে কিন্তু আমাদের দেশে যে নির্বাচনী আইন ও বিধিমালা সেটা সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। তো এগুলো হচ্ছে আসলে মানে শুধু বলার জন্য বলা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করা। এগুলোর উত্তর আমরা কিন্তু টিভিতে কয়েকশোবার দিয়েছি। উনি যেটি বললেন যে উপজেলা এই দ্বিতীয় পর্যায়ের নির্বাচনটি নাকি আপনার বিনা ভোটে এত মানুষ নির্বাচিত হয়ে গেছে, একটা সংখ্যা দিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, বিনা মানে প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, 1160টি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে অনলি শুধুমাত্র 60টি উপজেলায় ভোট আপনার সংখ্যা একটু ভুল হচ্ছে। 1000 মোট উপজেলায় হলো যে 1160টি প্রার্থীদের মধ্যে 60 জন কথা বলেন। 500-500 মতো বলে। তো এটা তো আপনি বলতে পারেন না যে না না এত তো ছিল না, এত নাম্বারটা এত বেশি না। এগুলো নাম্বারগুলো যখন আমরা নাম্বারগুলো বলতে থাকবো, মিডিয়ার এখানে আসলে দায়িত্ব হচ্ছে ফ্যাক্ট চেক করা। আমরা যারা বক্তা, আমাদের ফ্যাক্ট চেক করতে করতে আমাদের নিজেদের আর বলার মতো না সময় থাকে না, নিজেদের যে ভার্সনটা আমরা বলতে চাই। নির্বাচন থেকে আরেকটা বিষয় আসি, জনগণের দাবির দিকে আসি। হ্যাঁ, জনগণের দাবি দাওয়া ফিরে আসি। দুর্নীতি নিয়ে প্রশ্ন আছে, সবকিছু নিয়ে প্রশ্ন আছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে উন্নয়নের বিষয়ে তারা বলবেন, যারা উন্নয়নের ক্ষেত্রে যারা বলবেন যে আমাদের কাজ শেষ, আমাদের দেশকে আর আগানোর কোনো জায়গা নেই, আমরা এখন সবাই রেস্ট নিতে পারি। পৃথিবীর কোনো দেশ এটা বলতে পারবে না। বাংলাদেশের মতন একটি দেশ আজকে আমরা এই যে বড় বড় গালভরা কথাগুলো বলার জায়গা পাচ্ছি, এর কারণ হচ্ছে 10 বছরের মধ্যে আমাদের যে বেসিক নিডস, মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো এই সরকার মিটাতে পেরেছে বলেই তো আজকে আমরা এই যে আমরা সারাক্ষণ যে বিভিন্ন রকমের হিউম্যান রাইটস, ইউরোপিয়ান আপনার এক্সাম্পল দিয়ে বাংলাদেশের তুলনা করছি। এটা আমরা কেন করছি? কারণ এখন তো আপনাদের মঙ্গা নিয়ে ভাবতে হচ্ছে না, এখন আপনাদের লোডশেডিং নিয়ে ভাবতে হচ্ছে না। এই সব বিষয়গুলো কিন্তু এই সরকার করে দিয়েছে। মানুষের প্রত্যাশার জায়গা কোনগুলো? মানুষের প্রত্যাশার জায়গাগুলোকে তো আমরা দেখছি এবং আমরাই একমাত্র দেখা যাচ্ছে যে মানুষের প্রত্যাশার জায়গাগুলো নিয়ে কাজ করছি। তা আপনি বাংলাদেশের প্রথমবারের মতন এখন আমরা বিশ্বের 3টি দেশের মধ্যে আছি যে সর্বোচ্চ গতিতে তাদের অর্থনীতি বাড়ছে। আপনি পরশুদিনের বা তার আগের দিনের রিপোর্টটি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কি বলছে, যে এই 2018-19 অর্থ বছরের এখন পর্যন্ত আমাদের কাছে যে পরিসংখ্যান আছে তা থেকে দেখা যাচ্ছে যে এবার আমাদের জিডিপি গ্রোথ হবে 8.13%। এটা কি বাংলাদেশের মতো একটা দেশের জন্য আগে পরিসংখ্যান এটাও বলছে ফরহাদ ভাই যে ধনীরা আরো ধনী হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, এটা তো আমি ডিসপিউট করছি না, কিন্তু ইকোনমিক গ্রোথ ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল মাইলস্টোনস টু সি হাউ এ নেশন ইজ ফেয়ারিং। আপনি এই জিনিসটাকে অবজ্ঞা করতে পারেন না। এই জিনিসটি তুলে ধরলে আপনি কিন্তু ডিসক্রিমিনেশনের কথা আনলে কিন্তু এটা ডাইলিউটেড হয়ে যাবে না। গত বছর 1743 বা 53 বা 63 এটার পর একটা নাম্বার ছিল আমাদের গড় আপনার ইনকাম, যেটি আমাদের মাথাপিছু আয়, এই বছর সেটি 1910-এ চলে গেছে। এই যে মাথাপিছু আয় বাড়ছে, অর্থনীতি বাড়ছে, আমাদের শুভঙ্করের ফাঁকিটা আপনি বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধনী দরিদ্রের বৈষম্য, সেটা আবারও আপনি একই বিষয়টি নিয়ে আসছেন, আপনি কিন্তু আবারও একই বিষয়টি নিয়ে আসছেন। পৃথিবীর মধ্যে যদি আপনি এই বৈষম্যের জায়গাটি দেখেন, তাহলে প্রথম 10টি দেশ দেখবেন এমন দেশ যাদেরকে আমরা এক্সাম্পল বলে মনে করি। পৃথিবীতে ইকোনমি যত ফাস্ট বাড়বে, এইভাবে কিছু মানুষ সবসময় এই ফাস্টেস্ট অ্যাক্সেলারেশনের সাথে মিটিয়ে থাকতে পারে না। ফাইনাল একটা কথা, আমাদের আওয়ামী লীগ যে সোশ্যাল জাস্টিস পলিসিস গুলো নেয়, বিশেষ করে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে
ওই বিএনপির আমলের 21টি প্রোগ্রাম থেকে এখন 145টি 23টি মানুষের মিনিস্ট্রি সামাজিক দিয়ে নিরাপত্তা কি 6 নিশ্চিত গুণ আপনার হয়েছে ফারহাদ ভাই? মানুষের সামাজিক নিরাপত্তা কিন্তু আপনি যেই প্রায় 4 কোটি মানুষের মতন বাংলাদেশে এই সুবিধাগুলো পায়, আপনি তাদেরকে এই বিষয়টি ধর্ষণের প্রতিদিনকার খবর দেখেন, কথা আপনি যদি হচ্ছে খুনের প্রতিদিনকার খবর দেখেন। আমাদের যে বড় সমস্যা জাতীয়ভাবে সেটি হচ্ছে আমরা যখন আমাদের প্রোগ্রেস নিয়ে আলাপ করতে যাই আমরা সব সময় চ্যালেঞ্জেস গুলো মাঝখানে নিয়ে আসি। আমরা দুইটা প্যারালালি আলোচনা করতে পারি না, আমরা আগে দেখতে পারি না যে আমরা কোথা থেকে কোথায় এসেছি, তারপরে কিন্তু আমরা যেতে পারি যে আমাদের কি নিয়ে কাজ করতে হবে। উন্নয়ন তো হচ্ছে, এটা তো দৃশ্যমান, এটা তো সত্যি খোকন ভাই। তো আপনারা জনগণের সামনে কি আশা কি প্রত্যাশা রেখেছেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে? আপনারা কি রেখেছেন জনগণের জন্য হ্যাঁ, উন্নয়নের বিপরীতে, বা যেগুলো সমালোচনা আপনারা করছেন? না, আমরা সমালোচনা অবশ্যই আমরা পজিটিভ সমালোচনা করতে চাই। আমরা যেটা বাস্তব, যেটা গ্রহণযোগ্য সেটা আমরা বলবো। আমরা তো মানে শুধু বিরোধের জন্য বিরোধিতা করা এই রাজনীতি আমরা করি না। আমরা যেটা বাস্তব সত্য সেটাই আমরা বলার চেষ্টা করি। সেখানে যে উন্নয়ন যেটা হচ্ছে, উন্নয়ন হচ্ছে ঠিকই আছে, উন্নয়ন হচ্ছে, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, পৃথিবীর ইতিহাসে এটা নাই। আইয়ুব খানও তিনি বেসিক ডেমোক্রেসির কথা, আগে ছিল উন্নয়ন পরে গণতন্ত্র। এখন একই অবস্থা, মানে হচ্ছে মেগা প্রজেক্ট মেগা লুট। মানে বাংলাদেশ থেকে গত 10 বছরে আমার রিপোর্ট না, আমেরিকান একটি সংস্থা তারা কদিন আগে তারা একটা করেছেন, সার্ভে করেছেন। সেই সার্ভে করে দেখেছে বাংলাদেশ থেকে 6 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই পাচার কারা করেছে? ব্যাংকের থেকে ব্যাংকে যে অবস্থা আমরা লক্ষ্য করছি, সেই ব্যাংকগুলি বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো প্রায় 1.5 লক্ষ মানে আমি বলছি যে বিএনপি তার দায়িত্ব পালন করছে কিনা। আমাদের দায়িত্ব পালন, আমরা দায়িত্ব পালন বলতে আমরা বিরোধী দল। আমরা বিরোধী দল হিসাবে আমরা এখন জনগণের মানে ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করছি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছি, আমরা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার জন্য আন্দোলন করছি। আমরা সেই আন্দোলন করে তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় না আসলেও তো আমরা উন্নয়ন করতে পারছি না। কিন্তু আমরা উন্নয়নের সাথে আমাদের গণতন্ত্রের সাথে উন্নয়নের যে একটা মানে পারস্পরিক চলতে হবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আমি মনে করি যে এই বিষয়টা তারা যে পরিসংখ্যান আমরা দিতে চান, আমি বলতে চাই যে এই সরকার, বর্তমান সরকার, তারা উন্নয়নের কথা বলে তারা যে মানুষের যে মৌলিক অধিকারটা, সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চান। এটা আমার কথা না, এটা হলো আমার কথা না, জনগণের প্রমাণ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল।